নমস্কার। ধারাগিরি ফলস দেখার পর আবার চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার উদ্দেশ্যে। তো যে টোটো চালাচ্ছেন যে অটো চালাচ্ছেন যে দাদাভাই, তো উনি যখন বলছিলেন সারা বছর ধরে এখানে পর্যটকদের ভীষণ ভিড় হয়, তখন আমার একটু অবাক লাগছিল। তখন আমি বললাম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত গরম তাও পর্যটক আসে? তখন উনি বললেন যে হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও প্রচুর পর্যটক আসে। কেন আসে? এই যে রাস্তা দিয়ে যাচ্ছে উনি দেখাতে নিয়ে যাচ্ছেন যে প্রচুর জাম কাঁঠালের গাছ এবং কয়েক মাইল জুড়ে রয়েছে। তার মধ্যে খানিকটা অংশ আমি শেয়ার করলাম। তো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন জাম কাঁঠাল পাকে, তখন যে যত খুশি নিজের মতো করে খেতে পারে এবং বাড়িও নিয়ে যেতে পারে। এর জন্য কারোর কোনো বাধা ধরার নিয়ম নেই। সিস্টেমের মধ্যে মোটামুটি সবাই পেরে খেতে পারে, বাড়ির জন্য নিয়ে যেতে পারে সিস্টেমের মধ্যে। কারণ এই কারণে বললাম, ডালপালা এইসব ভাঙাভাঙি এইসব করা যাবে না। তো সেই রাস্তা দিয়েই চলেছি। তো দু সাইডে দেখতে পাচ্ছি বেশ আমের ধরেছে, ছোট ছোট আম ধরেছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, রাস্তার ধারে গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পাল, এইগুলো দেখতে যাচ্ছি। আর সবজি বাগানও রয়েছে, সব মাঠে সবজি হয়েছে। তার মধ্যে এইটা কি জানতে চাইলাম, তো উনি বলেন এটা হচ্ছে কি দোদুল বলে একটা সবজি, এটা নাকি দারুণ খেতে, আর এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। তো খানিকটা সেই আমাদের ঝিঙে যেরকম হয়, যেটা তোরই ঝিঙে, সেই ছোট ছোট পটল ঝিঙে, ওর মতো গাটা একেবারে প্লেন, একটুখানি লম্বা। এটা নাকি খুব সুন্দর খেতে। তো যাই হোক, এই চাষটা দেখলাম বেশ ভালোই মাঠে রয়েছে। এছাড়া বরবটি, ঢ্যাঁড়স, ভালোই পরিমাণ শশা দেখলাম। আর ওই যে ধারাগিরি ফলসে গেলাম, ওখানে ওই পাহাড়ের উপরেই শশা বিক্রি হচ্ছে 10 টাকা করে পিস, আর শশাটা খুব মিষ্টি খেতে। তো আমরা যে যার মতো করে খেলাম, দিয়ে গাড়ি চলছে। দু সাইডে বেশ দেখতেই পাচ্ছি আম গাছগুলো ছাতার মতো, আর কাঁঠালও ধরেছে, ছোট ছোট কাঁঠাল। তো উনি কিন্তু বলছিলেন যে অন্যান্য বছর যে পরিমাণ আম হয়, কাঁঠাল হয়, এবছর কি জানি অন্যান্য বছরের তুলনায় পরিমাণে কিন্তু একটু যথেষ্ট কম। তো আর বিভিন্ন ভ্যারাইটি জাম হয় এবং সুস্বাদু আম, আর জাম গাছও যথেষ্ট পরিমাণে রয়েছে। এইভাবে গল্প করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। তো দেখতে পেলাম রাস্তার ধারে উট। তো উট বাঁধা রয়েছে বলে, যেহেতু আমার বাবু বলেছিল, ওরকে বন্ধু বলেছে নাকি উট দেখা যায়, তো আমার একটু অবিশ্বাস্য লাগছিল, কিন্তু দেখলাম এই সত্যি উট বাঁধা রয়েছে। তারপরে যেতে দেখলাম বেশ বাড়িগুলো রঙিন বাড়ি। তো ওই দাদাভাই বললেন যে এগুলো সব আদিবাসীদের বাড়ি, কিন্তু ভেতরে নাকি খুব সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু যেহেতু একটুখানি লেট হয়ে গেল, বেলা হয়ে গেল, আর ভেতরে ঢুকলাম না। যেতেই ওই ছবি তুলে নিলাম রাস্তার সাইডে ওদের বাড়িগুলো। আরেকটা জিনিস দেখুন, দু সাইডে যে রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ অনেকটা এরিয়া ধান চাষ হয়েছে, সবুজ ধানকে, তার দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। তো পাহাড়কে যেন মনে হচ্ছে যে খুব সামনেই আছে, কিন্তু যতই যাচ্ছি ততই দেখে যাচ্ছি পাহাড় দূরে সরে যাচ্ছে। তো সেই দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যাওয়ার পথে বুরুন্ডি লেকের কাছে হোটেলে খাওয়ার অর্ডার করতে হয়। তো খাওয়ার অর্ডার করে দিলাম। তো ভাবলাম যে আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে আসি, আর দেখে যখন এখানে লাঞ্চ করব, তখন এই বুরুন্ডি লেক আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমি আগের ব্লগে স্পেসিফিকভাবে ওটা শেয়ার করে নিয়েছি, তাই ওটা আর আপনাদের শেয়ার করছি না। তো চলে এলাম, এখন বাজে প্রায় 1:45। এখানে খাওয়া দাওয়া করব। এখানে খাওয়ার বলতে খুব ভালো, টেস্টি খাওয়ার। তো মাংসর ঝোল ভাত, যেটা একেবারে গুলি মুরগি বলুন কিংবা পাহাড়ে ওই চড়া মুরগি বলে যাকে, সেটার মাংসর ঝোল ভাত 200 টাকা, মাছের ঝোল ভাত 100 টাকা, আর ডিমের ঝোল ভাত 80 টাকা। যতটা পরিমাণ সবজি, ভাত, ডাল, আলু ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, এটা খেতে পারেন। তবে মাংসটা খুব দারুণ খেতে, দেশি মুরগি তো। আর আমার একটু মাছ খাবো এরকম কিন্তু বোধ হচ্ছিল, কারণ পাহাড়ি অঞ্চলে মাছ ভালো হবে কি না। কিন্তু দেখলাম মাছটা না ভীষণ টেস্টি, একেবারে আমাদের সেই পুকুরে দেশি কাতলার মতো টেস্ট। তো কৌতূহলবশত যে হোটেল মালিক, ওনাকে জিজ্ঞাসা করলাম এই মাছটা আপনারা কোথা থেকে নিয়ে এলেন। উনি বললেন যে এই যে লেক দেখতে পাচ্ছেন, এই লেকে নাকি প্রচুর মাছ হয় এবং যে যত খুশি মাছ ধরতে পারে। তো ওখানে যারা মাছ ধরে তাদের সঙ্গে উনি ফোনে কন্ট্যাক্ট রাখেন। তো এই লেক থেকে যে মাছটা পাওয়া যায়, বিভিন্ন জনের সঙ্গে কন্ট্যাক্ট রাখেন, তো তাদের কাছ থেকে মাছটা এই হোটেল মালিক কিনে নেন।
তো হোটেলে খাওয়া দাওয়া করার পর এইবার আমার ছেলে ধরেছে মামনি বোটিং করব। তো আমার তো আর একেবারেই যেতে ইচ্ছে করছে না। তো আমার ছোট ছেলে আর আমার কর্তা করে বোটিং করতে গেল। বোটিং করতে 100 টাকা পার হেড লাগে। তো স্পিড বোট রয়েছে, কিন্তু ওতে ইন্টারেস্টেড নয়। তো দুটোতেই মানে স্পিড বোটে উঠলেও 100 টাকা আর বোটিংয়েও 100 টাকা। তো ও বললো না, স্পিড বোটে উঠবো না, বোটিং করব। তো আমি আর বড় ছেলে ভাবলাম সাইডে একটু বসেই নিই। আর কি সুন্দর সাইডে জানেন তো, উপরে খড় দিয়ে আর ওই বাঁশের মাচা করা আছে, সুন্দর বসে রয়েছি। আর একটা ঠান্ডা দারুণ হাওয়া দিচ্ছে। একটুখানি বসে বসে আইসক্রিমও খেলাম। তো এখান দেখা হয়ে গেল। হওয়ার পর ওখানে প্রায় আধা ঘন্টা মতো ছিলাম। ভাত টাত খাওয়া দাওয়া করার পর আধা ঘন্টা না, প্রায় 45 মিনিট মতো, 1 ঘন্টা না। তো চলে এলাম এইবার মঠ। তো রামকৃষ্ণ মঠে চলে এলাম। তো রামকৃষ্ণ মঠে একটা গেস্ট হাউস দেখাচ্ছি। এখানে কিন্তু রুমের ভাড়া যথেষ্ট কম, কিন্তু এখানে থাকতে হলে 1 মাস আগে থেকে বুকিং করতে হয়। এই ক্যাম্পাসের মধ্যে বাচ্চাদের স্কুল রয়েছে, তো দেখতে পেলাম। তো এই সময় মনে হয় ছুটি হয়ে গিয়েছে। তো আর দেখলাম সামনে বেশ সুন্দর ফুলের বাগান, হ্যাঁ, আর উপাসনা গৃহ রয়েছে। তো ভাবলাম যখন এলাম একটুখানি উপাসনা গৃহে বসবো। অনেকেই এখানে খুব সাইলেন্স থাকতে হয়, তো অনেকেই বসে রয়েছেন। তো আমরাও একটু এলাম, এখানেও আমরা একটু বসে নেব, বসে একটু মেডিটেশান করব। করার পর আমরা এবারে চলে গেলাম সুবর্ণরেখা নদীর তীরে। সুবর্ণরেখা নদীর তীরে সূর্য মন্দির, শুনলাম বছর 3-4 হবে এই মন্দির হয়েছে। আর সুবর্ণরেখা নদীর একেবারে তীর লাগোয়া এখানে যে সামনাসামনি অনেকগুলো দেখলাম হচ্ছে গেস্ট হাউস হচ্ছে। তো জানলাম যে আগে এই জায়গাটা একেবারে ফাঁকা ছিল, কিন্তু এই সূর্য মন্দির হওয়ার পর এই জায়গাগুলো কিন্তু অনেক বাড়িও হয়ে গেছে এবং গেস্ট হাউস হচ্ছে। মন্দির দেখার পর একটুখানি নদীর ধারে চলে গেলাম, বাঁধানো ঘাট। আমার ছেলে তো একেবারে নিচেই নেমে গেল। সুবর্ণরেখা নদী বর্ষার সময় একেবারে নাকি মন্দির পর্যন্ত জল ভর্তি থাকে, কিন্তু যেহেতু এখন চৈত্র মাস হয়ে গেছে তো জলটা অনেকটাই কমে গেছে। তো এইবার আমরা ঠিক করলাম একটু মন্দিরের উপর ঢুকবো। আর কি সুন্দর একটা গান বাজছে, সীতারাম সীতারাম। তো সবাই মিলে মন্দিরের উপরে চলে এলাম, একটু ঠাকুর দর্শন করলাম, প্রণাম করব। প্রণাম করে তারপর এখান থেকে আবার অন্য কোথাও যাব। এইবার চলে এলাম রুক্মিণী দেবীর মন্দিরে। তো রুক্মিণী দেবীর মন্দির হচ্ছে রুক্মিণী মাতার মন্দির, ভীষণ জাগ্রত মন্দির। সেই যুগ যুগ ধরে এই মন্দিরের খুব নামডাক রয়েছে। আগে এখানে নাকি নরবলি হতো। তো যখন এই মন্দিরের সামনে থানা হলো, সেই থানা থেকে এখন নরবলি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেক বছর পুজোর সময় পঞ্চমীর 12 দিন আগে এখানে 2খানা মহিষ বলি হয়। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই রুক্মিণী মাতার মন্দিরে পুজো দিতে আসে মানুষজন। এই জায়গাটাতে নরবলি হতো না, সরি, এই জায়গাটাতে মহিষ বলি হয়। এই জায়গাটা ঘেরা রয়েছে। আগে কি অনেক বেশি বলি, আগে মানুষ বলি হতো, মনুষ্য বলি হতো, তারপরে মহিষ বলি হলো। আগে মানুষ জায়গায় মহিষ, আগে মানুষ বলি হতো রাজার আমলে। এখন এখানে ওইটা রূপরা করে যে সামনেটা বড় আছে, জেনে নি মানুষ বলি বন্ধ হলো। কটা করে মানুষ বলি অতটা যাই না আমাদের। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এই রুক্মিণী মাতার মন্দিরে যারা অনেকেই মানত করে, যাদের মানত যাতে মানতটা পূর্ণ হয়, তার জন্য এখানে ওই যারা সব ওই গাছের কাছে বাঁধে ওই লাল কাপড়ে। আর যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এই লাইফে প্রথম দেখলাম। আর এইখানে মিষ্টান্ন পাওয়া যায়। আর রুক্মিণী দেবীর মন্দিরের সাইডে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির।